হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? হাসলাম কেন জানেন? কারণ বৈশাখের এই প্রচণ্ড গরমে সকলে যে কেমন আছেন তার উপলব্ধিটা আমি নিজেও বেশ করতে পারছি। সকাল 9টা বাজতে না বাজতেই প্রকৃতির তাপমাত্রা এক লাফে 42 থেকে 45 ডিগ্রি। রাস্তাঘাট একেবারে শুনশান। ছোটোবেলা থেকেই দেখে আসছি বৈশাখের বেশিরভাগ দিনগুলোতেই সকালের দিকে সূর্যদেবের প্রচণ্ড তেজরশ্মির প্রভাব। তবে বিকেলবেলা পরিস্থিতিটা হতো ভিন্ন স্বাদের। মনে পড়ছে আপনাদের ছোটোবেলায় পড়া সেই সুন্দর কবিতার কথাটা? আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাঠে, আর খুঁকো গেল জল আনিতে পদ্মা দিঘির ঘাটে। তবে বর্তমান সালটা 1431। সূর্যদেব তো প্রতিদিনই উঠছেন, আবার প্রতিদিনই যথাসময়ে পাঠেও যাচ্ছেন, কিন্তু বৈশাখের বিকেলে আকাশ ঘিরে আর মেঘ করছে না। যাই হোক, প্রকৃতির এই খামখেয়ালিপনায় আমাদের কোনো হাতও নেই, আর কোনো কিছু করারও নেই। বন্ধুরা, প্রচণ্ড গরমের জন্য দেখতেই পাচ্ছ একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি। আর গন্তব্যে পৌঁছানোর জন্য প্রথমেই আমি এই টোটো ধরে নিয়েছি। আর এই টোটো ধরেই প্রথমেই আমি পৌঁছে যাব আমার নিকটবর্তী স্টেশন ধাত্রী গ্রামে। বলতে বলতেই দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এসে পৌঁছে গেছি ধাত্রীগ্রাম স্টেশনে। ধাত্রীগ্রাম হলো হাওড়া কাটোয়া ট্রেন পথে একটি ছোট স্টেশন, আর আমার গন্তব্যও আজ এই পথেই। আর গন্তব্য সে তো আপনারা আমার আগেই জেনে গেছেন। কাটোয়া থেকে হাওড়া যাওয়ার পথে ট্রেন বাঁশবেড়িয়া স্টেশন ঢোকার ঠিক একটু আগেই ট্রেনের বাঁদিকের জানলা বা গেট দিয়ে দূর থেকে আপনারা একটা মন্দিরের চূড়া অবশ্যই কখনো কখনো লক্ষ্য করে থাকবেন। চূড়াটার কিছুই নয়, চূড়াটা হলো হংসেশ্বরী মাতা মন্দিরের, যা কিনা কম বেশি 70 থেকে 72 ফুট উঁচু। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? হংসেশ্বরী মাতা মন্দির, বাঁশবেড়িয়া, যা কিনা আজকে আমার গন্তব্য। আর এই পথে সব সময়ের জন্য সাথী হলেন আপনারা। এবার টিকিট কাউন্টার থেকে ঝটপট টিকিটটা কেটে নিতে হবে। ধাত্রীগ্রাম থেকে বাঁশবেড়িয়া ট্রেনের ভাড়া 15 টাকা। আমি রিটার্ন টিকিট কেটে নেব, মানে মোট 30 টাকা। সময় এখন 8টা বেজে 8। নির্ধারিত সময়ের চেয়ে 8 মিনিট লেটে আমার ট্রেন যথারীতি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছ। এবার ট্রেনে উঠে পড়ার পালা। গন্তব্য বাঁশবেড়িয়া। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যথারীতি ট্রেনেতে উঠে পড়েছি। ট্রেনে উঠে চলন্ত ট্রেনে বাইরের প্রকৃতির হাওয়া যদি একটু গায়ে না এসে লাগে, যেন ট্রেনে ওঠার সার্থকতাই থাকে না। তাই গেটের পাশে একটু দাঁড়িয়ে গেলাম। এই ট্রেন পথে ধাত্রীগ্রাম থেকে বাঁশবেড়িয়া 11টি স্টেশন কভার করতে পারলেই আমি পৌঁছে যাব বাঁশবেড়িয়া। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ট্রেন বলতে বলতেই অম্বিকা কানলা স্টেশনে ঢুকছে। অম্বিকা কানলা স্টেশনকে হাওড়া কাটোয়া ট্রেন পথে একটি ব্যস্ততম স্টেশনই বলা যায়। ডুমুরদহ মহাপুরুষ অঙ্কারনাথ দেবের জন্মভূমি এবং কর্মভূমি। পরের সময় হলে অবশ্যই কোনো ভিডিওতে এই মহান পুরুষের জন্মভূমি আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। আর দুটো স্টেশন কভার করতে পারলেই আমি পৌঁছে যাব বাঁশবেড়িয়া স্টেশন।
কুন্তি নদী, মানে আমাদের ট্রেন এবার কুন্তিঘাট স্টেশনে প্রবেশ করছে। এরপর ত্রিবেণী, আর তারপরেই বাঁশবেড়িয়া। ঘড়িতে এখন সময় 9:08। আমাদের ট্রেনও যথারীতি বাঁশবেড়িয়া স্টেশনে প্রবেশ করে ফেলল। মানে ধাত্রীগ্রাম থেকে বাঁশবেড়িয়া আসতে আমার সময় লাগলো পুরো পাক্কা 1 ঘন্টা। এবার স্টেশন থেকে এই পথ দিয়ে আমি স্টেশনের বাইরে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি। আর এই পথ দিয়ে একটুখানি এগিয়ে গেলেই আমি টোটো স্ট্যান্ডে পৌঁছে যাব। টোটোতে যথারীতি আমি উঠে পড়েছি, আর গন্তব্য হংসেশ্বরী মন্দির। ভাড়া মাত্র 10 টাকা। হংসেশ্বরী মন্দির যাত্রাপথে আপনাদের কিছু কথা জানানোর প্রয়োজন, তাই বলি। হংসেশ্বরী মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1799 সালে। রাজা নৃসিংহদেব এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু মন্দিরের কাজ চলাকালীন সময়ের 2 বছরের মাথায় রাজা নৃসিংহদেবের মৃত্যু হয়। পরে রাজার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরের অসমাপ্ত কাজ শেষ করেন। তেরো চূড়া বিশিষ্ট এই মন্দিরটি নির্মাণ করেন রাজস্থানের মিস্ত্রিরা। আর এই মন্দিরে ব্যবহৃত সকল পাথরগুলি আনা হয় সুদূর উত্তরপ্রদেশ থেকে। টোটোর ড্রাইভার আমাকে এই স্থানে নামিয়ে দিল আর বলল, এই পথটা দিয়ে একটু গেলেই আমি হংসেশ্বরী মন্দিরে পৌঁছে যাব। তাই চলুন সামনের দিকে এবার যাওয়া যাক। খিদে পেয়ে গিয়েছিল, তাই রাস্তার ধারে একটি দোকান থেকে কটা কচুরি আর একটু তরকারি খেয়ে নিলাম। মন্দির চত্বর ঢোকার মুখেই সামনে ভগ্নপ্রায় এই রাজবাড়ির সদর গেটই বলে দিচ্ছে আমি মন্দির চত্বরের খুব কাছেই এসে পৌঁছে গেছি। আর এই দেখুন, এখানে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি করা হচ্ছে।
ডালাগুলো কত করে হয়? ডালা 50 আছে, 100 আছে, 150 আছে। 50, 100, 150। পুজো এখন বসে গেছে তো? আচ্ছা, আমি নিচ্ছি একটু। এই ডালা 50, এই ডালা এটা 5 ফল দিয়ে 150, এটা 3 ফল দিয়ে। সময়ের কালগর্ভে রাজবাড়ির সদর গেটের আজ কি করুণ অবস্থা তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মন্দির চত্বরের একদম ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর 2-4 পা এগুলি আমি তোমাদের পুরো মন্দির চত্বরটা ভালোভাবে দর্শন করাতে পারবো। আমার ডান পাশে এই হচ্ছে বিখ্যাত মা হংসেশ্বরী মায়ের মন্দির, আর বাঁ পাশে পুরনো রাজবাড়ির অংশবিশেষ। তো যাই হোক, চলুন সামনের দিকে যাওয়া যাক। প্রথমে আপনাদের হংসেশ্বরী মন্দিরটা ভালোভাবে দর্শন করিয়ে নিই, পরে বরং বাকি সব দর্শন করানোর চেষ্টা করব। আমার সামনেই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে 13 চূড়া বিশিষ্ট কম বেশি 70 ফুট উচ্চতার হংসেশ্বরী মায়ের মন্দির। মূল মন্দিরটি 3টি গেট বিশিষ্ট, আর মন্দিরের সকল চূড়াগুলোই পদ্ম ফুলের কুঁড়ির ন্যায়। সামনেই রাজবাড়ির ভগ্ন গেট দেখতে পাওয়া যাচ্ছে, যা সময়ের সাথে সাথে ক্রমশ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই আর একটা বিখ্যাত মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। রাজা রামেশ্বর রায় 1679 সালে এই মন্দিরটা নির্মাণ করেন। আজ আমি এই ব্লগে মন্দির চত্বরের সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে চলুন প্রথমেই মাকে পুজোটা দিয়ে নিই, আর আপনাদের সাথে সাথে আমিও মাকে দর্শন করে নিই। কথা প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সকালের দিকে এলে এখানে আপনারা 10টা থেকে 12:30 অবধি পুজো দিতে পারবেন। বাইরে থেকে 50 টাকা দিয়ে পুজোর ডালাটা নিলাম। ফুল ধূপ সবই আছে এই ডালাতে, এবার শুধু পুজোটা দিয়ে নেওয়ার পালা। জয় মা হংসেশ্বরী। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক।
দেখতেই পাচ্ছেন আমার মতো অনেকেই এসছে পুজো দিতে আর মাকে দর্শন করতে। পুরোনো আমলের নকশা দ্বারা সুসজ্জিত মায়ের মূল মন্দিরের প্রবেশদ্বার। এখানে মায়ের পুজোর জন্য ফুল দিয়ে কিছু মালা তৈরির কাজ চলছে। দেওয়ালের গায়ে রাজা নৃসিংহদেবের একটি ফটো রয়েছে। চলুন এবার মাকে দর্শন করে নিই আর পুজোটা দিয়ে নিই। জয় মা হংসেশ্বরী। দেখতেই পাচ্ছেন মায়ের মূল বেদিটি সহস্রদল নীলপদ্মের, তার উপরে অষ্টদল গোলাপী পদ্ম, আর তার উপরে শুয়ে আছেন প্রস্তর নির্মিত ভোলানাথ মহাদেব। আর মহাদেবের হৃদয় থেকে নির্গত একটি বড় পদ্মের উপরে মা হংসেশ্বরী বসে আছেন। মায়ের মূর্তিটি নিম কাষ্ঠের। মা একটি পা বাবা মহাদেবের বুকে রেখে দিয়েছেন আর অপর পাটি ভাঁজ করে পদ্মের উপর রেখেছেন। এখানে সারা বছরই মা দক্ষিণা কালী রূপে পূজিত হন। কেবলমাত্র দীপাবলির রাত্রে এলোকেশী শ্যামা রূপে পূজিত হন। কথা প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এখানে মায়ের নিত্য পূজা হয় সকাল 10টার সময় আর পুষ্পাঞ্জলি দেওয়া হয় 11টার সময়। এরপর মাছের পদ সহযোগে অন্নভোগ নিবেদন করা হয় দুপুর 12:30টার সময়। গ্রীষ্মকালে সন্ধ্যা আরতি হয় 6টার সময় আর শীতকালে সন্ধ্যা আরতি হয় 5:30টার সময়। মায়ের পুষ্পাঞ্জলি হতে হতে আরও বেশ খানিকটা সময় আমার হাতে ছিল, তাই ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে সাথে নিজেও মন্দির চত্বরের বাকি অংশগুলি একটু ঘুরে দেখে নিই। 8 কোণে 8টি, 4 কোণে 4টি আর মাঝখানে একটি চূড়া দ্বারা নির্মিত এই হংসেশ্বরী মায়ের মন্দিরখানি রাজস্থানী শিল্পীদের দ্বারা নির্মিত এই হংসেশ্বরী মায়ের মন্দির, তাই রাজস্থানী ঘরানার ছোঁয়া অবশ্যই আপনি এই মন্দিরটাকে দর্শন করলে দেখতে পাবেন। আর এই হংসেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরেকটি বিখ্যাত মন্দির, যেটা অনন্ত বাসুদেব মন্দির বলে প্রসিদ্ধ। হংসেশ্বরী মন্দির দর্শন করতে এলে আপনারা একই সাথে হংসেশ্বরী মায়ের মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির, এই দুটো মন্দিরই একসাথেই দর্শন আপনাদের হয়ে যাবে। নতুন করে সময় নিয়ে অনন্ত বাসুদেব মন্দির দেখতে আসার আর আপনাদের কোনো প্রয়োজনই পড়বে না। 1679 সালে রাজা রামেশ্বর রায় এই মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। এবার চলুন একটু সামনের দিকেই বরং এগিয়ে যাই আর হংসেশ্বরী মন্দিরকে ঘিরে যে সকল বিগ্রহগুলি অবস্থান করছে সেগুলো একটু কাছ থেকে দর্শন করে নিই। এখানে ছবি তোলা বা ভিডিও করাতে ভালো রকমভাবেই বিধিনিষেধ আছে, তবে তারই মধ্যে যতটা সম্ভব পারা যায় সেগুলি আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। হংসেশ্বরী মন্দিরের মূল মন্দিরের চারপাশের প্রথম গর্ভগৃহতেই দেখতেই পাচ্ছেন একটি শিবলিঙ্গ অবস্থান করছে, আর শিবলিঙ্গটা ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার চলুন সামনের দিকে বরং এগিয়ে যাই আর দেখি এর পরের গর্ভগৃহতে কি মূর্তি রয়েছে।
আর এই দেখুন, হংসেশ্বরী মন্দিরের ঠিক বাম পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। চলুন বরং আপনাদের একটু সামনের দিক থেকে বরং দেখাবার চেষ্টা করি। তিনটি প্রবেশদ্বার যুক্ত মূল মন্দিরের স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা চোখে পড়ার মতো। মন্দির গাত্রে নানা রকম টেরাকোটার শিল্পের নিদর্শন খুবই সুন্দর এবং চিত্তাকর্ষক। আর এই দেখুন, মন্দির গর্ভে অনন্ত বাসুদেবের প্রস্তর নির্মিত বিগ্রহ। ফিরে এলাম হংসেশ্বরী মায়ের মূল মন্দিরের উপরে। আর এই দেখুন, এখানে একটি গর্ভগৃহের মধ্যে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের একটু জুম করে দেখাই। দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের অপূর্ব যুগল মূর্তিকে। পিছন দিক থেকেও হংসেশ্বরী মায়ের মূল মন্দিরটি দেখতে খুবই অপূর্ব লাগছে। মূল মন্দিরের পিছনের অংশের পরিবেশও খুবই চোখে পড়ার মতো। আর এই দেখুন, অনন্ত বাসুদেব মন্দির। হংসেশ্বরী মায়ের মূল মন্দিরের 13টি চূড়া আপনাদের কোনোভাবেই একসাথে কোনো দিক দিয়ে দেখানো গেল না। এটা একটা আক্ষেপ আমার রয়ে গেল। এটা একমাত্র ড্রোন ক্যামেরা হলেই সম্ভব, যেটা কোনোভাবেই এখানে অ্যালাও নয়। কথা প্রসঙ্গে আপনাদের একটা কথা জানাই, অনন্ত বাসুদেব মন্দির আর এই হংসেশ্বরী মন্দির, দুটি মন্দিরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই দেখুন, অপর একটি গর্ভগৃহ, আর এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে। এই গর্ভগৃহটার ভেতরেও একটি শিবলিঙ্গ রয়েছে। ফুল টুল দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। মন্দিরের চারপাশের গর্ভগৃহগুলোতে বেশিরভাগই শিবলিঙ্গ রয়েছে। কেবলমাত্র একটি গর্ভগৃহতেই রাধাকৃষ্ণের বিগ্রহ আমরা দর্শন করেছি। খুবই স্বল্প খরচে একদিনের ভ্রমণে আপনারা হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির, দুটো মন্দিরকেই দর্শন করে যেতে পারেন। এই দেখুন, অপর আরেকটি গর্ভগৃহ, আর এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে। এই গর্ভগৃহটাতেও শিবলিঙ্গ রয়েছে। আর এই দেখুন, ভোজনালয়। এখানেই মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয়, এবং মায়ের অন্নভোগ বেলা 12:30টার সময় হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের জন্য এখানেই দুপুরের ভোগের ব্যবস্থা করা হয়। দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে বেঞ্চ পাতা রয়েছে। তবে এখানে ভোগ পেতে চাইলে অবশ্যই আপনাকে বেলা 10টার মধ্যে মন্দির কর্তৃপক্ষকে জানিয়ে 50 টাকা মূল্যের একটি কুপন সংগ্রহ করে নিতে হবে। ফিরে এলাম
মায়ের মূল মন্দিরের সামনে। বেলা 11টার সময় মায়ের পুষ্পাঞ্জলি হয়, তাই পুষ্পাঞ্জলি পর্বটাও সেরে নিলাম। এখানে মাকে পরানোর জন্য কিছু মালা তৈরি করা হচ্ছিল, যেগুলো খুব শীঘ্রই মাকে পরানো হবে। দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই মাকে খুবই যত্ন সহকারে মালাগুলো পরিয়ে দিচ্ছেন। মালাগুলো ঠাকুরমশাই পরিয়ে দেওয়ার পর মাকে দেখতে কী যে অপূর্ব আর কী যে অতুলনীয় লাগছিল, সে তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। জয় মা হংসেশ্বরী, জয় মা হংসেশ্বরী, জয় মা হংসেশ্বরী। মায়ের অন্নভোগ হয়ে যাওয়ার পর বেলা 1টা নাগাদ আমিও চলে এলাম ভোজনালয়ের সামনে। আর দুপুরের ভোজন পর্বে আমার জন্য ছিল ভাত, একটি ভাজা, সয়াবিন, বটবটি, আলু দিয়ে একটি তরকারি, আমের চাটনি, পায়েস আর চিকের মধ্যে প্যাকিং করা বেশ খানিকটা ভেজ ডাল। দুপুরের আহারের সব কিছুই আপনারা ফয়েলের প্যাকেটে প্যাকিং অবস্থায় পাবেন। চাইলে আপনি এখানে বসেও খেতে পারেন অথবা বাড়িও নিয়ে আসতে পারেন। আহার পর্ব মিটিয়ে ভোজনালয়ের পাশে গাছতলায় বসে একটু বিশ্রাম নিয়ে নিলাম। দূরে হলুদ রঙের যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো পুরনো রাজবাড়ির অংশ। বর্তমানে রাজবাড়ির প্রজন্মের বেশিরভাগ মানুষ বাইরে থাকলেও এখনও কিছু মানুষ এই বাড়িতেই বসবাস করেন। খানিকক্ষণ সময় এখানে অতিবাহিত করার পর দুপুর 3টে নাগাদ এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। হংসেশ্বরী মন্দির এবং হংসেশ্বরী মাকে দর্শন করলাম, সাথে অনন্ত বাসুদেব মন্দিরটাও দর্শন করা হয়ে গেল। পরিশেষে একটাই কথা বলবো, হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির এই দুটো মন্দিরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। তাই মন্দির দুটোর কিছু পরিচর্যা করলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে এই মন্দির দুটোর গুরুত্ব অবশ্যই কোনো না কোনোভাবে বেড়ে যাবে। তেরোচড়া বিশিষ্ট এত সুন্দর মন্দির পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি সমগ্র ভারতেও কটি আছে সে বিষয়ে সন্দেহ আছে। জয় মা হংসেশ্বরী।